নমস্কার, আমি নয়ন রায়। অজগ্রাম মানেই হচ্ছে যে ঐতিহাসিক, প্রাগ ঐতিহাসিক অনেক গল্প আছে আর ছত্র সাথে প্রস্ফুটিত ইতিহাস এখানে বিকশিত। রাজনৈতিকভাবে অত্যন্ত উর্বর, অজয়ের পারে অনেকটা দূরে অবশ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটি এখানে আছে। আর রঘু ডাকাতের গল্প মোটামুটি সবাই জানে, ইতিমধ্যে সিনেমা হয়েছে। এই উর্বর এলাকা রাজনৈতিকভাবে অত্যন্ত স্বাগত অভিনন্দন। যারা প্রত্যেকে এসছেন পরিচয় করিয়ে দিই। কুশল মুখার্জি, যিনি হচ্ছেন গুসকরা পৌরসভার চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেসের নেতা, আপনাকে স্বাগত অভিনন্দন। প্রতীত বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত অভিনন্দন, বিজেপির নেতা আপনি। দেবযানী গড়াই, দেবযানী বিজেপির নেত্রী, তার বাবা চঞ্চল গড়াই। রাজনৈতিকভাবে সাংবাদিকতার ক্ষেত্রে অনেকের সঙ্গে আলাপ আছে আমার। আর রজত সরকার রয়েছে আমার সঙ্গে, সিপিআইএম নেতা, এবং হচ্ছে মনোজ রয়েছে আমার সঙ্গে, সিপিআইএম নেতা। আসলে বামপন্থীরা বেশি এখানে, ঠিক আছে? তো কুশল, আমি তোমাকে দিয়ে শুরু করতে চাই। এবং সবাই বিজেপি বেশি আছে, ঠিক আছে? সামগ্রিকভাবে যে রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাইছি যে উন্নয়নের পাঁচালী এবং সরকারের উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত কথাগুলো আপনারা বারবার করে বলছেন, এগুলো মানুষের কাছে রিফ্লেকশন হচ্ছে নাকি মানুষ অভিযোগও করছে এবং বিরোধীরাও বলছে যে না, উন্নয়নের পাঁচালী নিয়ে সে অর্থ সরকারের ভূমিকা ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন নয়। বিইং এ চেয়ারম্যান, আপনি নেতা, একটু ব্যাখ্যা দিন না। আমি আমার দলের উন্নয়ন, সেই দলের উন্নয়নের আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সেটাকে পাঁচালির আকারে নিয়ে এসেছে। আমরা জানি যে লক্ষ্মীর পাঁচালি বাড়িতে পড়া হয়, সেখানেও কিন্তু একটা পাঁচালিতে পড়া হয় কি না সেই সংসারের উন্নয়নের কথা, এইটাকে সামনে রেখে আমাদের পশ্চিমবঙ্গের সরকার এইটা 3টে টার্ম প্রায় শেষ হতে যাচ্ছে। এই 3টে টার্ম মানে মোটামুটি প্রায় কাছাকাছি 15 বছর। এই 15 বছরে একবার ভেবে দেখতে হবে যে 2011 আর 2025, এই 2011-র সময় পশ্চিমবঙ্গের সমস্ত দিক দিয়ে সার্বিক পরিবেশ পরিস্থিতি অবস্থা কী ছিল, আর আজকে 2025-এ এসে কোন জায়গায় এসেছে। তো আমরা একটা রাজনৈতিক দলের আমাদের নেতৃস্থানীয়রা এটা মনে করেছে যে এই যে সার্বিক যে উন্নয়ন সারা পশ্চিমবাংলায় হয়েছে, সেই 2011 থেকে এই 2025-এর এই ডিসেম্বরে দাঁড়িয়ে, শেষ দিকে দাঁড়িয়ে আমরা কথা বলছি। এটা আমরা কী বলে প্রচারের আলোতে আনার চেষ্টা, এটা তো করবো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমি আসি দেবযানীর কাছে। দেবযানী, উনি কুশলদা বললেন যে উন্নয়নের পাঁচালী এবং সরকারের যে, আমরা লক্ষ্মীর পাঁচালী জানি, সরকার উন্নয়ন করেছে, তার রিফ্লেকশনগুলো তৃণমূল কংগ্রেস তারা বলছেন এবং সামগ্রিক উন্নয়নের কথা বলছেন কুশলদা। যেহেতু বর্ষিয়ার নেতা, আপনি তৃণমূল কংগ্রেসকে আপনি দেখেছেন খুব কাছ থেকে এবং আপনি বিজেপি নেত্রী আপনি। তো যে পাঁচালীর কথা বলা হচ্ছে, আউসগ্রামের পাঁচালীর কথা বলা হচ্ছে, সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যা বলছে কুশলদা, ঠিক বলছে? আপনারা তো প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ করছেন, কি মনে হচ্ছে আপনাদের? আপনারাও ভাববেন সত্যি যদি উন্নয়ন থাকতো তাহলে কি দিনে 5বার করে উন্নয়নের গাড়িটা প্রত্যেকটা ওয়ার্ডে ঘোরাতে হতো? সেটা তো মানুষ এমনিই জানে উন্নয়নটা কারা করছে আর কারা করছে না। প্রতিনিয়ত মানুষের কানে গিয়ে বলতে হতো না আমি উন্নয়ন করছি, আমি উন্নয়ন করছি। আচ্ছা, দীর্ঘদিন এখানে বামপন্থীদের গড় ছিল, আমি বামেদের কাছে আসবো। বামপন্থীদের যে পাঁচালী যেটা ছিল, উন্নয়নের পাঁচালী, শ্রীধরপুর কোঅপারেটিভ থেকে শুরু করে এখানে অনেক ঘটনা আমি জানি। এখানকার আকাশ বাতাস কার্যত কাঁপতো বামপন্থীদের ভয়ে আর ডরে। 11 সালে ওরা ছিল, তারপরে পরে 16 এবং 21 হচ্ছে তৃণমূল কংগ্রেস। বামপন্থীরা যদি উন্নয়ন করে থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসকে উন্নয়ন করতে হতো না। আপনি কি একমত? একদম, অনেকটাই একমত। মানে বামপন্থীরা যে কাজ করার কথা ছিল, মানুষের কথা, রুটি কাপড়া মাখানের প্রশ্নে, বামপন্থীরা করেনি না। করেনি, সেই জন্যই তৃণমূলকে করতে তৃণমূল যেটা বলছে আমরা করেছি, কিন্তু আদেও কি সেটা তৃণমূল করেছে? তৃণমূল কিছুই করেনি, শুধুই কাটমানি খেয়েছে। বাড়ি থেকে, পায়খানা বাথরুম থেকে, রাস্তা থেকে, সব জায়গা থেকে কাটমানি খাচ্ছে। এখন গোটা ঘুষকরাই দেখুন মাইলস্টোন লাগানো হচ্ছে, কিন্তু আদেও রাস্তাটা হয়নি, কিন্তু মাইলস্টোন বসছে। এই উত্তর কুশলদা দেবে, আমি কুশলদা আসবো। আমি সিপিএম কাছে আসি। সেটা হচ্ছে রজত, দীর্ঘদিন তোমরা এখানে ছিলে, 34 বছর। এখানে অনেক বামপন্থী নেতাদের আবির্ভাব ছিল, আকাশে বাতাসে বিভিন্ন সময় ছিল। যে উন্নয়নের কথা বলা হচ্ছিল, যে গ্রাম বাংলার ভিত্তি সড়ক যোজনার ক্ষেত্রে, রাস্তাঘাট, কলেজ এবং অন্যান্য শিক্ষার ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে বামপন্থীরা যদি করে থাকতো, তাহলে তৃণমূল কংগ্রেসের নতুন করে হাত দিতে হতো না, ক্ষমতায় আসতো না তারা। তাহলে আপনাদের কি কোথাও কোথাও খামতি ছিল নাকি আপনাদের মধ্যে একটা ওই ছেড়ে দেওয়া মনোভাব, না আমরা ঠিক আছে থেকে যাব অনন্তকাল ধরে? আলটিমেট তৃণমূল কংগ্রেসকে চাপে আপনাদের যেতে হয়েছে। আউশ গ্রামের উন্নয়নের ক্ষেত্রে, ক্রমবর্ধমান চাহিদার ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা কি? অতীতে কি ছিল, এখন কি? বামপন্থীর ভূমিকা সবসময় ভালো এবং পজিটিভ।
রাজনীতির ক্ষেত্রে পজিটিভ। না, ও দেবযানী বললো যে বামপন্থীরা কিছু করেনি। হ্যাঁ। বিজেপি কে বললো সেটা তো বললো, আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা যেটা করেছি, আমরা কখনোই বলি না যে আমরা মানুষের সমস্যার সমাধান করতে পেরেছি। হ্যাঁ, কিছুটা হচ্ছে খামতি তো ছিলই আমাদের। মানে কুশলদার আগে আপনারা চেয়ারম্যান ছিলেন, আপনাদের পদ ছিল তো, হ্যাঁ ছিল। আপনারা বামপন্থী বোর্ড ছিল সেখানে, দীর্ঘদিন কাজ করেছেন, শহর এলাকা নগরে পানীয় জল চাহিদা সেগুলো সব করতে পেরেছিলেন। হ্যাঁ, আমরা যেটা করেছি তার বাইরে আর কিছু হয়নি। দেখুন, আপনি বিদ্যাসাগর করে গেছে, সেটা খুলে পড়ে যাচ্ছে, তার বাইরে কিছু হয়নি। একটা এই 14.5 বছরে পৌরসভায় বা হচ্ছে 15 বছরের পৌরসভায় আমরা যেটুকু করেছি তার বাইরে কিছু করতে পারিনি। আমরা সেটাই করেছি যেটা লজ করেছি, বাস স্ট্যান্ড করেছি, বাস স্ট্যান্ডে 2টো গেট ছাড়া কিছু হয়নি। হসপিটাল যেটুকু করেছি সেটুকু হচ্ছে যে গেট ছাড়া কিছু হয়নি, এবং হচ্ছে যে জল প্রকল্প যেটুকু করেছি সেটুকুই সেই পর্যন্তই সীমাবদ্ধ রয়ে গেছে। কিন্তু আপনাদের সময় একসময় অভিযোগ ছিল যে অনিলায়ন ছিল সে সময়, অবশ্য এখন অবশ্য মমতায়ন হয়েছে, আপনারা অভিযোগ করবেন, আপনাদের তখন পার্টি কমরেডদের বাইরে আপনারা বেরোতে পারেননি, এবং সেই গন্ধ শোকা অনুভূতিটা এখনো আছে বলে অনেকে মনে করে যে বামপন্থীরা এখনো আছে, কিন্তু আপনারা নেই এই মুহূর্তে, আপনারা শূন্য, ওটা বলছে শূন্য, স্বাভাবিক। এখন এই শূন্য ঘোড়া কাটিয়ে মনোজ মানে শূন্য ঘোড়া বাজে বেশি, বামপন্থীরা এখন বাজাচ্ছে, কারণ বাংলা বাজার যাত্রা করছে। কেন দরকার ছিল? আপনারা তো দীর্ঘদিন ছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে, কেন বাংলা বাজার যাত্রা, কেন শূন্য কলসি বাজাচ্ছেন, উন্নয়নের বিরুদ্ধে বলছেন? তাহলে উন্নয়নে তাহলে আপনারা কি করতে পারেন নাকি? আপনি তো কাউন্সিলর ছিলেন তো। অবশ্যই উন্নয়ন কি করেছে সেটা মানুষ জানে, আর ঘুষখোরার মানুষও জানে যে ঘুষখোরায় কি উন্নয়ন হয়েছে বা আউসগ্রাম থানায় কি উন্নয়ন হয়েছে সেটা ভালোভাবেই জানে। এখন হচ্ছে আপনি প্রথমেই পাঁচালি দিয়ে শুরু করলেন, হয়তো লক্ষ্মী পুজো সামনে চলে এলেন কিন্তু জানি না পাঁচালিতে শুধু উন্নয়নটা কিসের, লক্ষ্মী ভাণ্ডার আর কি সব আছে তারা হচ্ছে যে বলছে ঠিকই, কিন্তু আর একটা বড় উন্নয়ন পশ্চিমবাংলায় করেছে সেটা কি ওই পাঁচালিতে লিখছে? পার্ক স্ট্রিট কাণ্ড, তারপরে আর যা যা ঘটনাগুলো, নারীদের ওপর নির্যাতনের কথাটা, মানে আপনি অভয়ের কথা বলছেন, অভয়ের সাম্প্রতিক কথা বলছেন। এই ধরনের ঘটনাগুলো পাঁচালিতে যে উন্নয়নটা, এই উন্নয়নের কথাটাও তো লেখা উচিত ছিল মনে হচ্ছে, বলা উচিত যে ঘটনাগুলো ঘটছে, নারীদের কোনো নিরাপত্তা নাই, মানুষের নিরাপত্তা নাই, এইটা এর চেয়ে বড় উন্নয়ন আর কি হতে পারে? যেখানে হচ্ছে মানুষের নিরাপত্তা নাই, একটা ভালো ঝকঝকে রাস্তা করে দিলাম, সেই উন্নয়নের আমার দরকার না, আমার মানব সভ্যতার হচ্ছে উন্নয়ন দরকার, মানুষের উন্নয়ন। আমি আসবো কুশলদার কাছে। কুশলদা, বিজেপি বলছে যে উন্নয়ন হয়নি গো, গোটা কত সাইনবোর্ড, গোটা কত টোটোতে ঘোরাচ্ছেন, আর বামপন্থীরা বলছে ওরা যা করেছে আপনারা করতে পারেননি, আপনি তো চেয়ারম্যান। বিজেপি কি বলছে বা বামপন্থী কি বলছে তা আমি বলবো না, আমি খালি এটুকু বলছি, আমি শুনেছি হ্যাঁ। মানে অপরিণত কথাবার্তা, ওই যে মাইলস্টোনের কথা বলা হচ্ছে না। আচ্ছা, সরকার বলতে মমতা ব্যানার্জি এসে রাস্তা করা যায় না, একটা একটা গভর্নমেন্টের একটা টোটাল পলিসি আছে, গভর্নমেন্টের পলিসি, সেখান থেকে প্ল্যান হয়, এস্টিমেট হয়, ভেটিং হয়, এনকোয়ারি হয়, পেমেন্ট হয়, তার একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টই হয়। ঘুরে ঘুরে একটু যদি দেখেন তাহলে বুঝে যাবেন। আর ওই উন্নয়ন বলতে ওই ঘুষ করার কথা যদি বলি আমি, ঘুষ করাকে নিয়ে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গকে নিয়ে ঘুষ করা, এটাও একটা পার্ট। বিদ্যাসাগরের কথা বলছেন, হ্যাঁ ঠিক আছে, মহামামলা হয়েছিল, এবং ভালো করে বলে রাখুন যে কোন কোয়ালিটির হয়েছিল, যেটা 20 বছরের মধ্যে একটা বিল্ডিং ধসে পড়ে গেল, এটা তো মানতে হবে। হসপিটালের কথা বলছেন, আমি তো দাবি করছি যে দীর্ঘ 34 বছরের উপর ক্ষমতায় ছিল বামপন্থী, কোথায় হসপিটাল, কি হসপিটাল ছিল না? 10টা বেড, আজও তাই আছে, এবং আমরা কথা দিচ্ছি যে বেডের বাড়বে মানে হসপিটাল। 10টা বেড এখনো আছে বলছেন আপনি, মানে এটা বাড়ানোর কথা বলছেন? 14 বছর আছেন ক্ষমতায়, এখন কেন বাড়ানোর কথা বলছেন? এইটাই যদি যুক্তি হয় তাহলে 34 বছরে বাড়লো না কেন? তার উত্তর বামপন্থী দেবে। সেটা কথা না, আমি তা বলছি না, আমি বলছি যে পশ্চিমবাংলার যে সার্বিক উন্নতি, ওই যে পাঁচালির কথা উঠছে, আমরা জোর গলায় বলছি যে হ্যাঁ সত্যি সত্যি এগুলো আমরা করেছি, এবং করেছি বলি এগুলো বলতে পারছি। বিজেপির একটা প্রকল্পের দিক না, যে তারা তো একটা কেন্দ্রীয় সরকারে রয়েছে, যে প্রকল্পটার কথা তারা জোর গলায় বলতে পারবে যে এই প্রকল্পটা আমি একটা ছাত্রের জন্য করেছি, একটা ছাত্রীর জন্য করেছি, কি একটা কৃষকের জন্য করেছি, কি একটা ক্ষেত মজুরের জন্য করেছি, কি একজন সাধারণ গৃহবধূর জন্য করেছি, আমরা বলতে পারবো হ্যাঁ করেছি, আমাদের সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। শিক্ষা বলুন। আমরা এটাই বলছি যে এমন সমাজের এমন একটা ক্ষেত্র নেই যে একবারে একটা শিশু যখন জন্মাচ্ছে তখন সেই শিশু সাথী থেকে সমব্যথী যখন সে কি বলে শ্মশান যাত্রা, তখন পর্যন্ত এই সরকারটা তার সঙ্গে আছে, এটা তো মানতে হবে, এটা অস্বীকার করার কিছু নেই। কি বলে, এটা তো শুধুমাত্র সিপিএম এর জন্য হয়েছে, কংগ্রেসের জন্য, তৃণমূলের জন্য তা তো না, সরকারি প্রকল্প, সেখানে সিপিএমও পায়, কংগ্রেসও পায়, বিজেপিও পায়, তৃণমূলও পায়, সবাই তো রাজনীতি করে না, কারোর গায়ে এইরকম তকমা নেই, সাধারণ মানুষ, কিন্তু সে কোনো একটা মতালম্বী অবশ্যই তিনিও পান সেই সুবিধা। তাহলে সরকারি সুযোগ প্রকল্প হয়নি বা কেন লক্ষ্মীর ভাণ্ডারের কি বলে লক্ষ্মীর পাঁচিলের মতন উন্নয়নের পাঁচিলি পড়া হচ্ছে, এগুলো তো অবান্তর প্রশ্ন।
মানে অপরিণত কথাবার্তা বলছেন কুশলদা, যে আপনারা অপরিণত কথাবার্তা বলছেন, আপনারা না জেনেই বলছেন। প্রদীপ আপনি বলুন। কুশলদার বক্তব্য খুব পরিষ্কার যে উন্নয়ন যদি না হয়ে থাকে এবং যে কথা আপনারা বলছেন সেটা অপরিণত, মানে ইনকমপ্লিট কথাবার্তা বলছেন। কমপ্লিট কথা কি? দেশের বিকাশ। হ্যাঁ, কমপ্লিট কথা একটা কথা আমি বলবো, 34 বছর বাম রাজত্ব গেছে, একটা আমরা প্রচন্ড ভাবে ঘুষখোরাবাসী একটা দাবি রেখেছিলাম যে ঘুষখোরায় অগ্নিসংযোগ হলে আমাদের প্রচন্ড কষ্ট হয়, একটা ফায়ার ব্রিগেডের দাবাই তখনও ছিল। আজও অবধি তৃণমূলের 14 বছর 14.5 বছর হতে চললো, তাদের কাছেও আমরা দাবি রেখেছি, কিন্তু এখনো হয়নি। হসপিটাল বেড বাড়ানোর কথা উনি বললেন তো যে উনি বাড়াবেন বলছেন, সরকার অনেক দিন থেকে আমরা শুনছি, এটা কবে বাড়াবে? এর উত্তর বামপন্থীরা দেবে। 14 বছরে হয়নি কেন? 14 বছরে হয়নি কেন? 14 বছরে হয়নি কেন? আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন, আজকে পশ্চিমবাংলা বলছে যে, উনি বলছেন যে বিজেপি কি উন্নয়ন করেছে, বিজেপি কি উন্নয়ন করেনি গোটা ভারতবর্ষে। এখানে আপনারা দেখুন আবাস যোজনা আছে, আবাস যোজনা আছে, ভারতবর্ষকে পরিচালনা করছে। আবাস যোজনা আছে, আবাস যোজনা আছে। আপনি আবাস যোজনার আবাসের টাকা দীর্ঘদিন ধরে বঞ্চনার সীমারেখা তৈরি করেছে আপনার সরকার অভিযোগ উঠছিল, হ্যাঁ এবং তাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আবাসের যোজনা গ্রামের নিপীড়িত অবহেলিত মানুষের কাছে কিন্তু বরাদ্দটা সেটা কার্যত আপনারা জোর করে, অভিযোগ যে আপনাদের বিরোধী দলনেতা বারবার বলছিলেন যে দেখবো কিভাবে টাকাটা আসে, বন্ধ করেছেন তো আপনারা। না। এখন যদিও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে হয়েছে। না টাকা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা শুনুন উত্তর দিন, উত্তর দিন। শুনুন শুনুন আমরা বলি না, এটা ঠিক, আবাসের ক্ষেত্রে যে গ্রামের মানুষ যাদের খড়ের চালে বাস করে তারা আবাস, হ্যাঁ? না শুনুন, বাংলার বাড়ির টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পাইনি, হ্যাঁ বাংলার বাড়ির টাকা যে আবাস যোজনা পাওয়ার জন্য, আবাস যে পাওয়ার জন্য সে পায়নি, পেয়েছে কে? যে তৃণমূল করে, যার দোতলা বাড়ি আছে, সে একটা পেয়েছে। আবাস তার যোজনা, ঘরের প্রয়োজন নাই। আবাস যোজনা শুনুন, আমি তার বলি, ঘরের প্রয়োজন নাই, মাঠের মধ্যে আপনারা মধ্যে মহাত্মা গান্ধীর নাম, মহাত্মা গান্ধী, এক মিনিট মহাত্মা গান্ধী, গান্ধী জাতির জনক, তার নাম পাল্টে দিচ্ছেন আপনারা। আবাসের ক্ষেত্রে সমস্যা আপনারও আছে, কারণ আপনাকেও বিলং করতে পলিটিক্যাল পার্টি, বিজেপিতে আপনি আছেন। প্রশ্ন অনেকে করে আপনাদের, এই যে রাজনীতিকরণ হলো, এটা অনেকে বলছে রাজনীতিকরণ হয়েছে, এ তো গ্রামের মানুষের অধিকারে, অর্জিত অধিকারে, আমার আপনার ট্যাক্সের টাকা, এটা কেন হচ্ছে? এটা সমস্যাটা কোথায়? শুধু ঘুষ করা না, সারা বাংলার সমস্যা। এই ক্ষেত্রে আউশ গ্রামের সমস্যা আছে তো, না দেখুন, কেন করছেন এটা? কারণ এটা শুনুন, এটা বিষয়টা হচ্ছে যেটা আমরা আগেও বলেছি, এখনো বলছি, কেন্দ্র থেকে যে অর্থ বরাদ্দ করে এখানে, সেই অর্থের তো আপনার কাছ থেকে আপনি আমাকে একটা পয়সা দিলেন, একটা কাজ করতে, একটা বাজার করতে, কেন্দ্র যে টাকা দিচ্ছে, হ্যাঁ কেন্দ্র টাকা দিচ্ছে, রাজ্য সেই টাকাটা হিসেব দিচ্ছে না। হিসেব দিচ্ছে না। কত হিসেব, কত হিসেব কত মানে? হিসেব আপনারা দিন, লিস্টটা বার করুন। লিস্ট দিয়েছে, বারবার লিস্ট দেওয়ার পরেও তারা হিসাব দিতে পারেনি, হিসাব মিলাতে পারেনি। আমি আসি বামপন্থী, 34 বছর ধরে কুশলদা বলছিলেন চেয়ারম্যান, আপনার কাছে আসবো, দেবযানীর কাছে আসবো, একটা বিল্ডিং ভেঙে পড়েছে, 10টা বেডে এখনো উনি বললেন হবে, আপনারা করেছিলেন 10টা বেডই থেকে গেল। তাহলে ঘুষ করা মানুষকে ছুটতে হয়, বর্ধমানে ছুটতে হয়, বোলপুরে মানুষকে বর্ধমান ছুটতে হয়, বর্ধমানে প্রেশার আছে, 5টা জেলাকে রয়েছে। আপনারা দীর্ঘদিন ছিলেন তো রজিত বাবু, আমরা যেটুকু করেছি তার বাইরে কিছু হয়নি। 2008 সালটা হয়তো এখানে ঘুষখোর আমি উত্তরটা আপনার কাছে দেবো নাকি? বলছি যে একটা আল্ট্রাসাউন্ডের মেশিন ছিল, তারও কোনো হচ্ছে যে নাই, এখনো পর্যন্ত চলে। সাধারণ মানুষের জন্য সোমনাথ বাবু তার এমপি ল্যাডের টাকা থেকে দিয়েছিলেন, সেটার কি খোঁজ সেটা চেয়ারম্যান নিশ্চয়ই বলবেন, এখন আছেন যিনি। সে যে না, এই যে বিল্ডিংটা ভেঙে পড়েছিল বলছে, কোন বিল্ডিং ভেঙে পড়েছে জানি না, ওটা তো চেয়ারম্যান সাহেব বলতে পারবেন। চেয়ারম্যান সাহেবই বলবেন কোন বিল্ডিংটা। 10টা বেড, সেটা আপনার এত যখন অ্যালাউট হয়েছে এখনো চলছে, সেটা জেলা পরিষদ থেকে করা হয়েছিল, এবং 2008 সালে প্রথম যখন হচ্ছে ওইখানে উদ্বোধন করতে এসছে, তৎকালীন হচ্ছে যে জেলা পরিষদ সভাধিপতি আমাদের, হ্যাঁ, আপনি বলুন। তখন হচ্ছে যে ওই জায়গাটা হচ্ছে যে ওই যখন উদ্বোধন করতে এসে উদয় সরকার, তখন এমন হচ্ছে, তখন বিশৃঙ্খলা এমন ভাবে তৈরি হয়েছিল যে গোটা চেয়ার টেবিল ভেঙে হচ্ছে তৃণমূলীরা চলে গেছিল। আচ্ছা, শিক্ষার, আমি একটা অন্য বিষয়, শিক্ষার অধিকারের প্রশ্নে, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আপনারা সবসময় গুরুত্ব দেন, বামপন্থীরা সবসময় প্রগতির পক্ষে, শিক্ষার পক্ষে কথা বলেন। ঘুষ করা যে মহাবিদ্যালয় আছে তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা সে সময় কি করেছিলেন? আপনারা কলেজ করেছিলেন, তাই তো? আপনারা আমলে হয়েছে, তারপর আপনারা দীর্ঘদিন ছিলেন। শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে, এখানকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের প্রশ্নে বামপন্থীদের কি ভূমিকা ছিল, আর তৃণমূলের কি ভূমিকা, সে প্রশ্ন আমি করব। চাকরির প্রশ্নে আপনারা এই সামগ্রিকভাবে ঘুষ করার যে অঞ্চল এবং হাউস গ্রামের
বিকাশের ক্ষেত্রে, শিক্ষার বিকাশের ক্ষেত্রে, অগ্রাধিকারের ক্ষেত্রে কি কি করতে পেরেছিল সে সময়? এই প্রশ্ন মানুষ করবে আপনাদের এবার। অবশ্যই করবে, এবং হচ্ছে এর উত্তর তো আছে। 2000 তো মনোজ 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 শিক্ষা শিক্ষার অগ্রাধিকার প্রশ্নে রাজনীতিকরণ হয়েছে অনিলায়নত আপনাদের। আমরা হচ্ছে যে 2000 সাল থেকে 11 সাল আমরা পর্যন্ত আমরা থাকাকালীন প্রত্যেকটা বছর এসএসসি যেমনি মহাবিদ্যালয় হয়েছে, ঘুষখোরার মানুষের চাহিদা অনুযায়ী আবার নতুন স্কুল, মিউনিসিপ্যাল হাই স্কুল হচ্ছে যে আমরা করেছি নতুন ভাবে। হ্যাঁ, বলুন। আমরা স্কুলও তৈরি করেছি নতুন করে। গোটা ঘুষখোরা বিজেপির আওয়াজ খুব তীব্র, আপনার বামপন্থীরা কার্যত আপনার মিছিলে আছে। হ্যাঁ বলুন। শোনেন, আমরা তো আর বাঁজা হচ্ছে যে বক্তব্য বলবো না, এই শব্দটা বলা যায় না, একটু শব্দ ঠিক করতে হবে। গলাবাজি করবো না। আমরা যুক্তি দিয়ে কথাটা বলতে চাইছি যে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ঘুষখোরায় হচ্ছে যে আরো ভালো মানে করে বিকেন্দ্রীকরণের কথা বলছিলেন, করেছিলেন আপনারা? নতুন করে স্কুল করেছি, বেশ, নতুন বেশ। প্রাইমারি স্কুল হয়েছে। কুশলদা বলছে বিকেন্দ্রীকরণ করেছে, সেন্ট্রালাইজেশন করেছে অফ এডুকেশন। যদি হয়ে থাকতো, বামপন্থীরা যদি করে থাকতো, তাহলে এই অভিযোগটা আসতো না। কারণ এগুলো কিন্তু জল জমিন অধিকারের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, নির্বাচনে এগুলো ইস্যু হবে, মানুষ জানতে চাইবে। পশ্চিমবঙ্গের মানুষ খুব সচেতন মানুষ। এই যে নানা কথোপকথন হচ্ছে উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়নি। 2011 সিপিএমকে সরিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। 2011 পর 2016 আসন সংখ্যা আরও বেড়েছে। 2016 পর 2021 আসন সংখ্যা আরও বেড়েছে। তাহলে তো মানুষ প্রত্যাখ্যান করতো। আরেকটা অভিযোগ তাই এমন একজন কি বলে মহিষী মহিলা, আমরা অন্তত এটুকু মনে করি যেটা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের হৃদয়ের ভেতরে তার এতটুকু হলেও স্থান তৈরি করতে নিতে তিনি পেরেছেন। কিসের জন্য? ভাবনাটা কিন্তু ওই যে বললাম যে বারবার ইয়ে থেকে একদম একদম তৃণমূল স্তর থেকে একদম শেষ পর্যন্ত একটা মানুষের, একটা ফ্যামিলির যাবতীয় যা কিছু প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো তিনি উপলব্ধি করতে পেরেছেন, এবং তার সরকারি যে সকল প্রকল্পগুলো ঠিক সেইভাবে ইউটিলাইজ করেছেন, এবং তার সুফল আমার মনে হয় আমরা এটা খুব জোর গলায় দাবি করতে পারি যে পশ্চিমবঙ্গে এমন কোনো একটা পরিবার নেই যে পরিবারের পশ্চিমবঙ্গের সরকারের দেওয়া সুফল তার পরিবারে পৌঁছায়নি। সমস্ত সুফল পৌঁছে গেছে। ছিল যে ওই যে ইয়ের কাহিনী, ওই কি বলে এখানে তো উন্নয়নের ওই কি বলে অভয়া কাহিনী আমরা বলতে পারি না, আমরা বলিনি। সিঙ্গুরের অভয়ের বিতর্ক অনেক বড় হয়ে যাবে। অভয়ের ক্ষেত্রে মালিকের মৃত্যু কি আমরা ভুলে গেছি? কিভাবে মেরেছিল, কারা মেরেছিল, কি জন্য মেরেছিল? সিঙ্গুর হয়নি কেন তাহলে? হয়নি কেন? সেটা না, হয়নি কেন? আপনারা তো আন্দোলন করেছিলেন। ওইটা তো কি বলে আরো অনেক উচ্চ স্তরের প্রশ্ন। আমি এখান থেকে কাটোয়া যেতে পারি, শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় 100 একর জমি দিয়েছিলেন, কেন হলো না? সে উত্তরটা দিতে পারবেন? না, ওইগুলো বললাম আমি তো, চাইছি না, অন্য বিধানসভা যেতে চাইছি না। আমি ভারত ভ্রমণ মানে করতে পারি, পশ্চিমবঙ্গ ভ্রমণ করতে পারি। বলছি যে সময়ের সাথী, সমব্যথী নানান ধরনের প্রকল্পের কথা কুশলদা বলছেন। শুনুন, কুশলদা হ্যাঁ। যেটা বললেন আমি শুনলাম। কুশলদা বলেছে আমাদের আসন বেড়েছে। ওনাদের আসন কোথায় বেড়েছে? আমি বলবো, আজকে আমি ঘুষখোরের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের ঘুষখোরাতে বিগত দিনগুলো যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলি যদি স্বচ্ছভাবে নির্বাচন হতো তাহলে মানুষ স্বচ্ছভাবে ভোট দিতে পারতো। মানুষ কিন্তু বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যেতে পারেনি। এবং ঘুষখোরাতে মিউনিসিপ্যালিটিতে যে 16টা কাউন্সিলর হয়েছে, তারা বলছে আমরা জিতেছি। 16টা কাউন্সিলর বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা নির্বাচনে জনপ্রতিনিধি হয়েছি, সাধারণ মানুষ আমাদেরকে ভোট আপনি কেন ছাপ্পা কাউন্সিলর বলছেন? ছাপ্পা কাউন্সিলর আমি 10 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট ছিলাম। আমাকে সকাল 9 মুসলিম নিয়ে এসে মাথায় রিভলভার টিকিয়ে মেরে বের করে দেওয়া হয়েছিল ওনার সামনে। উনি ছিলেন আমার প্রতিপক্ষ। তাহলে ওনার উন্নয়নের একটুও সাহস ছিল না যে মানে যতক্ষণ ভোট হওয়ার কথা ছিল ততক্ষণ মানুষকে ভোট দিতে দেওয়া। ভোট দিতে পারে না, ভোট দিতে দেয়নি মানুষকে। ঘুষখোর সাধারণ মানুষ এতটাই আচ্ছা, বামপন্থীদের কাছে আমি আসবো, যে সেটা হচ্ছে যে কথা মানে পৌরসভা ভোটে চলে গেলাম, আমি বিধানসভা যেতে চাইছি। বিধানসভাতে আচ্ছা বলছে ছাপ্পা ভোটের অভিযোগ তুলছে, সেটা কুশলদা উত্তর দেবেন, আমি উত্তর দেবো না। কথাটা তো একদম এবং সম্পূর্ণ সঠিক। এবং হচ্ছে যে যেটা বললো যে 9টা পর্যন্ত 8:30 পর্যন্ত ভোট হচ্ছে, আমি ক্যান্ডিডেট ছিলাম, ও ক্যান্ডিডেট ছিল, ও মনসা কাউন্সিলর ছিল না, আমিও ওর সঙ্গে কাউন্সিলর ছিলাম। কিন্তু 8:30 পর্যন্ত ইলেকশন ভোট হচ্ছে, তারপরে ভোট হয়নি। মানে গণতন্ত্রের কথা তৃণমূল কংগ্রেস বলে তো। আমাকে পুলিশ হচ্ছে যে পুলিশ আমার ওয়ার্ডে বিশ্বাস করে না, গণতন্ত্রকেই মানে না এরা। বিশ্বাস করে না। গণতন্ত্রটাই মানে কলার ধরে হচ্ছে নিয়ে চলে যাচ্ছে। আসলে নিজের প্রতি বিশ্বাস নাই, তাই লোককে দিয়ে হচ্ছে ভোট আজকে দিয়েছে। উন্নয়নে পাঁচালি,
আমরা তো ছোটবেলা থেকে শুনেছি হচ্ছে লক্ষ্মীবার বৃহস্পতিবার হচ্ছে 5ই পরে মায়েরা। কোনো উন্নয়ন, কিসের উন্নয়নে পাচারি? কি উন্নয়ন? কুশলদা, আপনার গণতন্ত্র এক মিনিট গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে ডিবেট মানে খুব একটা পার্টিসিপেশন, একটা সুন্দর সুগন্ধি থাকে। এখানে আওয়াজ থাকবে, সমালোচনা থাকবে, তির্যক মন্তব্য থাকবে। আমরা ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি। সরকার কি করেছেন, আগের সরকার, কেন্দ্রের সরকার কি করছেন, আর বর্তমান সরকার কি করছেন। বলছে আমি পৌরসভা ভোটে চলে গেলাম, ও আপনার বিরুদ্ধে প্রার্থী ছিল, আর বামেরাও বলছে হ্যাঁ ভোট কি শুধু পৌরসভা ভোট নাকি? যে কথাটা উঠছে যে গণতান্ত্রিক বিধানসভা চেয়েছিলাম, বিধানসভা ভোট পশ্চিমবঙ্গ বলছে ছাপ্পা ভোটের কথা বলছে। না কোনটা পৌরসভা কথা বলছে। পৌরসভা ঠিক আছে, পৌরসভা আপনি আমাকে বলুন, যদি বিধানসভায় ছাপ্পা ভোট হয়, যদি লোকসভায় ছাপ্পা ভোট হয়, তাহলে তার দায় কার? সেন্ট্রাল ফোর্স করে কি? তাহলে সেন্ট্রাল ফোর্স কি করছিল? সেন্ট্রাল ফোর্স পশ্চিমবঙ্গ সরকার কন্ট্রোল করে নাকি? তাহলে সেন্ট্রাল ফোর্সের আওতায় ভোট হয়েছে বিধানসভা লোকসভা, সেখানে ভোট হলো না, সেখানে গণতন্ত্র রক্ষা হলো না, তাহলে তারা কি করছিল? আচ্ছা, অবান্তর অবাস্তব কথাবার্তা ওইগুলো, এগুলো কোনো বিষয়। রেজুলেশন কি? আমি রেজুলেশন 2019 থেকে না আমি 2019-এর আগে থেকে 2019-এর আগে থেকে ঘুষ করাতে যে কোনো ভোটে, লোকসভা বলুন, বিধানসভা বলুন, পৌরসভাটা জোর করে জিতেছে। তাছাড়া লোকসভা বিধানসভাতে তৃণমূলে একটা ভোটেও তৃণমূল জিততে পারেনি, এবং ঘুষ করায় লিড ছিল বিজেপির। এখনো লাস্ট লোকসভায় গেছে, লোকসভা বিজেপির লিড আছে। লাস্ট 2024-এর লোকসভা নির্বাচনে ঘুষকরায় 9টা ওয়ার্ড তৃণমূলের, 7টা ওয়ার্ড বিজেপি জিতেছে। আচ্ছা, প্রাচীন ঐতিহ্য অজয়ের পরে হাউস গ্রামের হাওয়া খুব সনসন করে বয় আর ঘূর্ণাবর্ত তৈরি হয়। প্রত্নতান্ত্রিক ইতিহাসের স্মৃতি বিজড়িত হাউস গ্রাম। অজয় নদের বালি নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। আমি ছাপ্পা ভোট থেকে সরে আসছি। হয়তো বলবেন যে বালির কি সম্পর্ক মেরিনের মানুষ তারা ওখানে কাজ করেন, তাহলে শিক্ষার অগ্রাধিকার, জল জমিন অধিকারের প্রশ্নে এখানে চলে গেল, ছাপ্পা ভোটের প্রশ্নে চলে গেল। আপনারা নির্বাচনে যখন যাবেন এবারে, নিশ্চয়ই আপনারা নির্বাচনে এবারে ব্যাপকভাবে পার্টিসিপেশন করবেন। যে অভিযোগগুলো শাসকের বিরুদ্ধে করছেন, পাল্টা আপনাদের বিরুদ্ধে করছে, বিজেপিও করছে পাল্টা অভিযোগ। এখানে বামপন্থীর কাছে খুব কঠিন পরীক্ষা। আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন, এই পিছনে ঘুষকরা স্টেশন, এখানে সোমনাথ চন্দ্র সাংসদ ছিলেন, ঠিকই বলছিলেন আপনি। যাবেন কি না, ইস্যু কোথায়? প্রচুর ইস্যু আছে, প্রচুর। মানে কি ইস্যু? ইস্যু হচ্ছে যে প্রথম দুর্নীতির ইস্যু, এবং আমরা কি করতে চাই। আমরা হচ্ছে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এগুলো হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো, এগুলো আমাদের অগ্রগতি থাকবে। 100 দিনের কাজ। এখন হচ্ছে রেগা প্রকল্প নাম পাল্টিয়ে দিয়েছে বিজেপি সরকার। রেগা প্রকল্পের কাজ সমস্ত আমরাই আন্দোলন করে এনেছিলাম, রেগা প্রকল্প এনেছিলাম, আমরাই লড়াই দিয়েছিলাম। আজকে সেই প্রকল্প বন্ধ। আজকে দুজনা বাইনারিতে, বিজেপি আর তৃণমূলের বাইনারিতে হচ্ছে রেখা প্রকল্পের টাকা গরিব লোকের একদম মাঝ মাঠে মারা গেছে। 2 বছর ধরে তার টাকা পাচ্ছে না। কেন পাচ্ছে না? মানে বিজেপি আর তৃণমূলে বাইনারিতে পাচ্ছে না। এখন এরা চলে যাচ্ছে হিন্দু মুসলিমে চলে যাচ্ছে। তাই সেখানে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা নাই, সেখানে হাসপাতালের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নাই, টোটালটাই বন্ধ। আজকে কি হচ্ছে, সিঙ্গুর বন্ধ। সিঙ্গুরের জন্য আমরা জায়গা পাই না, মন্দির মসজিদের জন্য জায়গা পেয়ে যাই আমরা, অথচ একটা কারখানার জন্য আমরা জায়গা পাই না। হুমায়ুন কবিরের প্রসঙ্গ উঠে এলো, আমি এটা ভেবেছিলাম তুলবো। হুমায়ুন কবির পলিটিক্যাল ধর্মের বায়নারি ঘুমাচ্ছে। যে অভিযোগটা বিজেপি করছে, অভিযোগটা বামপন্থীরা করছে, সেই অভিযোগটা আপনারাও করছেন। পশ্চিমবঙ্গে এরকম ছিল না। পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। এরকম ধর্মীয় সুশ্রী, ওই আপনি কি বলে হুমায়ুন কবিরের নাম বলছেন, এরকম ধর্মীয় সুশ্রী পশ্চিমবাংলায় বিজেপি বহু দিয়েছে, কিন্তু তার নিট রেজাল্ট কিন্তু 0। হুমায়ুন কবির নিট রেজাল্ট 0 হোক আর যাই হোক, আমি বলবো হুমায়ুন কবি কাদের বিধায়ক, কাদের ভোটে হুমায়ুন কবি জিতেছে? আপনার শাসনকালে হুমায়ুন কবি এরকম করতে পারছে কেন? আমি এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কাছে প্রশ্ন রাখতেই পারি যে আপনার বিধায়ক কেন এরকম একটা ধর্ম নিয়ে এত চিনিমিনি খেলছে? বামের অভিযোগ করছে তৃণমূল বিজেপি একই সুরে কথা বলছে।
উত্তর দিন না না, সেটা শুনুন, একই একই সুরে আমরা বলবো না, আমরা আমাদের সুরে বলবো, আমরা বিজেপি সুরে বলবো। আমি বলছি না, বামপন্থীরা বলছি। না, না, সে বামপন্থীরা বলতেই পারে। বামপন্থীরা কি বললো আমার জানার দরকার নেই। বামপন্থীরা তো পশ্চিমবঙ্গে ছিল তো। বামপন্থীরা 33 বছরে যা করেছে, 34 বছরে যা করেছে, আপনারাও জানেন, আপনারও বয়সটা অনেক হয়েছে। বামপন্থীদের সন্ত্রাসে জীবন্ত মানুষ ধরে, বিজেপির কার্যকর্তাদেরকে ধরে মেরে একদম বুকের উপর বসে জীবন্ত কই মাছ ঢুকিয়ে দিয়েছে মুখের ভেতরে। সে এখন ওপরে চলে গেছে, সে এখন ওপরে। সে এখন ওপরে আছেন। সন্ত্রাসের কথা বলবেন না। আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি। মোটামুটি টেম্পারেচার গরম হয়েছে। আমি একটু আমি 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 কুশলদা আমি এই মনোজ বাবু, আমি একটা ইস্যুতে আসি, একটা ইস্যুতে। এক মিনিট, এসআইআর ইস্যুতে, এসআইআর এই মুহূর্তে এসআইআর ইস্যুতে গোটা বাংলা উত্তপ্ত। না, সে তো আপনারা জবাব দেবেন। এসআইআর এর প্রশ্নে আপনি আমায় বলতে দিন। এক মিনিট। এসআইআর এর প্রশ্নে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে মৃত ভোটার, ভূত ভোটার, আতঙ্কগ্রস্ত ভোটার শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে, আপনারা অলরেডি আন্দোলন করছেন, আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে বুঝিয়ে দিচ্ছেন। এখানে কি সত্যি অনুপ্রবেশের প্রশ্নে, এখানে কি রোহিঙ্গার গল্প শোনাচ্ছেন বলছিলেন অপোজিশন লিডার, এখানে কি সংখ্যালঘু বাংলা অনুপ্রবেশের প্রশ্ন কি আছে? এবং যাদের নাম আপনারা ঢোকাতে চেয়েছিলেন বাদ গেছে। রাজনীতি করে তারা খুব ভালো বুঝবে। আমি জানি ঘুষখোরের কটা নাম ওই রকম তালিকা এনকোয়ারি যাদের শুনানি হবে, হিয়ারিং হবে, সংখ্যাটা কমই। যারা রাজনীতি করে তারা বোঝে। আমি আর যেটা বলবো যে একটা অপরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের উপর চাপিয়ে দেওয়া, রাজনৈতিক মাটি তৈরি করা ছাড়া আর দ্বিতীয় কোনো অভিসন্ধি এর মধ্যে নেই। এসআইআর প্রশ্নে আপনার মনে হয় যে 58,000 লোকের নাম বাদ গেল কেন? আমি আউসগ্রাম বলছি, আউসগ্রাম। হ্যাঁ, আউসগ্রামে 11,000 বাদ চলে গেছে ইতিমধ্যেই। আউসগ্রামও বাদ গেছে 11,700। সেটা বাদ গেল না, কেন বাদ গেল? দেখবেন তার 70% মৃত ভোটার। 70% মৃত ভোটার কাকে ভোট দিত? মৃত ভোটাররা কাকে ভোট দিত? এখন যদি বিধানসভা নির্বাচন হয়, ওনরা জিতেছে 11,700 ভোটে। 11,700 ভোটে ওনরা এখন হেরে যাবে। বেশ, মোটামুটি মানে ঘুষখোরা স্টেশনের বাইরে মোটামুটি তপ্ত। মৃত ভোটার, ভূত ভোটার, আতঙ্কগ্রস্ত ভোটার হেঁটে হেঁটে দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিয়ে গেছেন। চিৎকার করছেন তৃণমূল কংগ্রেস, আর বাজার গরমও করছে বিজেপি। আপনারা বলছেন, বামপন্থীরা বলছে একটা ভোটার নাম বাদ না যায়। আপনার কি মনে হচ্ছে কোথাও ইলেকশন কমিশনকে দিয়ে পিছনে বিজেপি গোটারাই বাইনারি ঘুমাচ্ছে? দেখুন, একটা কথা বলি, আমরা চাই হচ্ছে ফ্রেশ ভোটার লিস্ট হোক, যেখানে হচ্ছে যে কোনো ভোটার, অরিজিনাল ভোটার যেন বাদ না যায়। সেখানে হচ্ছে মৃত ভোটার, আজকে দীর্ঘদিন ধরে হচ্ছে দ্বিজেন মুখার্জির মতন মৃত ভোটার প্রচুর রয়ে গেছে, সেগুলো বাদ যায়। আমরা চাই, বামপন্থীরা বরাবর চাই হচ্ছে, এবং এটা অনেকদিন ধরে হচ্ছে লড়াই হচ্ছে যে স্বচ্ছ একটা ভোটার লিস্ট তৈরি হোক। 2002 সালের পর থেকে কেন এসআইআর হলো না? প্রত্যেক বছর এসআইআর কথা কেন হচ্ছে না? কেন মৃত ভোটার হচ্ছে দীর্ঘদিন ধরে রয়ে গেছে? 2002 সালের পর থেকে দীর্ঘদিন ধরে এবং শিফটিং ভোটার রয়ে আছে, সেন্সাস হচ্ছে না। বেশ, আমি অনুষ্ঠান কুশল আপনার কথা তারা আছে, সবাই ব্যস্ততা আছে, আপনাদের প্রত্যেকে ধন্যবাদ। আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই, গণতান্ত্রিকভাবে সবাইকে জানতে চাইবো, আপনার দায়িত্ব বেশি, যেহেতু শাসক দলের আপনার ক্ষমতা আছে, গণতান্ত্রিকভাবে নির্বাচনের পক্ষে যে কথা আপনার নির্বাচন কমিশন বলে, মানুষ তার নিজের ভোটটা দিতে পারবে তো? এটা আমাকে একটা কমিটমেন্ট দিন। অবশ্যই, নিশ্চয়ই, কেন হবে? এইভাবেই ভোট, অন্তত পশ্চিমবঙ্গে এইভাবেই ভোট হয়ে আসছে, মানে গণতান্ত্রিকভাবে হচ্ছে 100%। গণতান্ত্রিকভাবে আমরাও চাইছি আজকে চেয়ারম্যান সাহেব, আমরা চাইছি চেয়ারম্যান সাহেব যেটা বললো, এই কথাটার যেন মর্যাদা থাকে, এই কথাটার যেন সম্মান থাকে। দারুণ কথা কিন্তু উনি বলেছেন, গণতান্ত্রিকভাবে মানুষ। আমরাও চাইছি আপনি এইভাবে একদম আমরাও চাইছি যে মানুষের ভোটটা দিক। মানুষের ভোট। আপনি মানুষ যেন তার নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নিজের ভোট নিজে দেখ, এইটাই আমরা হচ্ছে চাই। অনেক অনেক ধন্যবাদ। ঘুষখোরা স্টেশনের সাক্ষী থাকলাম, আরো কথা হবে, দেখা হবে, ভালোবাসা থাকবে, স্নিগ্ধতা থাকবে, গণতন্ত্রে ভোট পিলার ভূমিকা থাকবে, বিতর্ক থাকবে। এক কাপ চা পেলে ভালো হতো, গলা যেহেতু তীব্রতা না, ঠিক আছে, এটা তো চলতেই থাকে। তাই অনেক অনেক ধন্যবাদ কুশল মুখোপাধ্যায়, যিনি আছেন ঘুষখোরা পৌরসভার চেয়ারম্যান। আপনাকে স্বাগত, অভিনন্দন, আপনি সময় দিয়েছেন। প্রতীক পবনদা বিজেপি নেতা, আপনাকেও থ্যাংক ইউ। দেবযানীকে আমি চিনি, দেবযানী গড়াই, তো মন্ডলের সভানেত্রী, আপনাকে ধন্যবাদ। একদিকে রয়েছে রজত সরকার, সিপিআইএম নেতা, আপনাকেও ধন্যবাদ। আর মনোজকে আমি চিনি, আপনাকে স্বাগত এবং অভিনন্দন। প্রত্যেকে যারা আওয়াজ তুলেছেন গণতান্ত্রিকভাবে, প্রত্যেকে আমার অভিনন্দন দ্য কোয়েরির তরফ থেকে।
ছোট্ট একটি মাধ্যম, সারা বাংলায় আমরা করার চেষ্টা করি। তো খুব স্বভাবতভাবে যেটা চেয়েছিলাম এবং পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এবং ঘুষখোরার মাটিতে আউসগ্রাম বিধানসভাতে যে রাজনৈতিক যে ডিবেট হলো, তা অবশ্যই একটা মেলবন্ধন প্রশ্ন থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, সমীর দফাদার, আউসগ্রাম, ঘুষখোরা স্টেশন। নমস্কার।